বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীতে প্লাবিত নতুন নতুন এলাকা। সিলেট সুনামগঞ্জে ডুবে আছে নিম্নাঞ্চল। উখিয়ায় পাহাড় ধসে 2 রোহিঙ্গার মৃত্যু। সিরাজগঞ্জে ভাঙছে যমুনা। শাহজালালে এবার লাগেজ রাখার কেবিনে মিলল প্রায় 4.5 কেজি স্বর্ণ। সালাম এয়ারলাইন্সের ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল 38টি বার। গ্রেফতার হয়নি কেউ। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 4 লেনের সড়ক 1 লেনে পরিণত। যানজটে নগরবাসীর ভোগান্তি, নির্বিকার কর্তৃপক্ষ। আমি ওমর ইনান। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে সিলেট সুনামগঞ্জে ডুবে আছে নিম্নাঞ্চল, চরম ভোগান্তিতে বাসিন্দারা। উজানের ঢল আর টানা বৃষ্টি কমায় ফেনীর মুহুরী ও কুহা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনও 17 সেন্টিমিটার উপরে বইছে নদীর পানি। এদিকে 5টি স্থানের ভাঙাবেড়ি বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হচ্ছে নিচু এলাকা, বাড়িঘরের পাশাপাশি আমনের বীজতলা তলিয়ে থাকায় চরম হতাশায় কৃষক। এর মধ্যে সুনামগঞ্জের নদীর পানি কমলেও বাড়ছে হাওরের পানি। 4 উপজেলার নিম্নাঞ্চলের 30টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। অন্যদিকে সিলেটের নদ নদীর পানি স্থিতিশীল থাকতেও এখনও ডুবে আছে নগরীর অনেক অলিগলি। ফায়ার সার্ভিস স্টেশন, সোভানি ঘাট ও উপশহর এলাকার রাস্তাঘাট এখনও পানির নিচে। এতে দুর্ভোগে আছেন বাসিন্দারা। 2-3 ঘন্টা বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে এখানে হাঁটু থেকে কোমর পানি হয়ে যায়। সব সময় একটু বৃষ্টি হলে এই জায়গা পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থার জন্য এটাই আমরা দুর্ভোগের প্রথম কারণ। বাজার ঘাট করা, স্কুলে যাওয়া, অফিসে যাওয়া, তার বাবা অফিসে যায়, খুব কষ্ট হয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন সহকর্মী আতিয়ার সজল, সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। শুরুতেই সরাসরি যাচ্ছি সজলের কাছে। সজল, সোমবার রাতে যে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করার পর যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর, সেই নদীর বাঁধের কিন্তু 5টি স্থানে ভাঙন সৃষ্টি হয়ে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ যে শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। যদিও নদীর পানি যখন ভেঙেছিল তখন কিন্তু বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু আজ কিন্তু সেই বিপদসীমার এখনও কাছাকাছি রয়েছে। মানে আজকে কথা বলেছি আমরা 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীর থেকে পানি প্রবেশ লোকালে অব্যাহত রয়েছে। এর আগে যদি বলে থাকি আপনাদেরকে যে অন্যান্য বছর একাধিকবার এই বাঁধ ভেঙে বন্যার কবলে যখন পড়েছিল তখন কিন্তু স্থানীয়রা যেটা জানিয়েছে বা আমরাও যেটা দেখেছি যে বন্যা যেদিন পানি ঢুকেছে তার একদিন পরেই হয়তো পানি নেমে গিয়েছে, কিন্তু আজ 2 দিন হতে চললেও কিন্তু এখনও পানি প্রবেশ অব্যাহত রয়েছে এবং লোকালয়ে কিন্তু পানি এখনও ঢুকছে। এখনও আমরা রয়েছি পরশুরামের মালিপাথর এলাকায়, দেখতে পাচ্ছেন এই এলাকার যে গ্রামীণ সড়ক সেগুলো কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে, বাড়িঘর এখনও কিন্তু পানি রয়েছে এবং অনেকের চুলোয় রান্না হয়নি এবং তারা কিন্তু অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। এবং জানেন যে এখন সাপের একটি আতঙ্ক রয়েছে, অনেক শিশু বা বয়োবৃদ্ধ তাদেরকে নিয়ে কিন্তু তারা একটি চরম আতঙ্কের মতো দিন কাটাচ্ছে। আর সব মিলেই কিন্তু স্থানীয় প্রশাসন যেটা বলছে, তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে পানি যদি নেমে না যায় তারা হয়তো এই বাঁধগুলো হয়তো মেরামত করতে পারবে না, কারণ তারা বলছে পানি শুকিয়ে যাওয়া ছাড়া এই বাঁধ তাদের পক্ষে মেরামত করা সম্ভব না। অন্যদিকে স্থানীয়রা যেটা বলছে যে সামনে এখন আমন মৌসুম, এই আমন মৌসুমে কিন্তু তাদের কিন্তু বীজতলা তারা দিয়েছে, সেই বীজতলা কিন্তু এখন পানির নিচে রয়েছে। সেই পানির নিচে যদি এই বীজতলা যদি এখন যদি পানি শুকিয়ে না যায় তাহলে যে বীজ তারা বুনিয়েছিল তা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যা কৃষিতে একটি নেতিবাচক প্রভাব পড়বে। আমরা কিন্তু এখন সিলেটের বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছে আমাদের এক সহকর্মী ইকরামুল কবির, তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলার গুচ্ছ গ্রামে। এই গুচ্ছ গ্রামের প্রায় 270টি পরিবার আছে, 1,500 মানুষ তৃতীয়বারের মতো পানিবন্দী হয়ে পড়ল এবং এখানে প্রত্যেকটা বাড়িতে পানি ঢুকে গিয়েছে এবং যেই আশেপাশের যে সড়কগুলো আছে সড়কে কোথাও কোমর পানি, কোথাও গলা পরিমাণ পানি। এই এলাকার মানুষের এক দুর্বিষহ অবস্থা যাচ্ছে এই বছর বা এই মৌসুমে। 2010 সালের পরে এইবারই তারা সবচেয়ে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ল। শুধু এই গ্রাম নয়, এই উপজেলার 6টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের মানুষ, প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ এবার তৃতীয়বারের মতো পানিবন্দী হয়ে পড়ল। এর কারণ হচ্ছে কি
যেই ভারতের যে চেরাপুঞ্জি সহ বিভিন্ন যেই জায়গা আছে সেখানে গত দুদিন আগে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদিও গতকালকে বা তার আগের দিন বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল, সে কারণে সেখানকার বৃষ্টি এবং বাংলাদেশের ৩৯৪ মিলিমিটার বৃষ্টি দুটো মিলে প্রায় ৭০০ মিলিমিটারের উপর বৃষ্টিপাতের কারণে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ সহ এই এলাকাগুলো একেবারে পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অন্যদিকে জন্তাপুরের বিভিন্ন নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট এবং পার্শ্ববর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, এগুলো সব কিন্তু সীমান্তবর্তী উপজেলা। এই এলাকার প্রায় ৭ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে। অন্যদিকে সুরমা নদীর পানিও বিপদসীমার উপরে উঠে গিয়েছে সিলেট পয়েন্টে। এই মুহূর্তে সিলেটের সুরমা এবং কুশিয়ারার ৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে ওঠার কারণে নতুন নতুন জায়গায় প্লাবিত হচ্ছে এবং সব কিছু মিলে মানুষ আবার তৃতীয়বারের মতন বিপর্যস্ত হয়ে পড়ছেন এবং বিপর্যস্ত হওয়ার কারণে মানুষের যে আর্থসামাজিক এবং পরিবেশগত যে ভারসাম্য সেটি অনেকভাবে ত্রুটিপূর্ণ হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে সিলেটের উপর দিয়ে যে নদীগুলো চলে গিয়েছে, সীমান্ত নদী কিংবা সুরমা কুশিয়ারা সব নদীগুলো ভরাট হয়ে গিয়েছে। এর কারণে পানি ধারণ ক্ষমতা একেবারে কমে গিয়েছে। মোটামুটি এই ছিল সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বাড়ার কারণে যে বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গেছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রংপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জীবন, তিনি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও কিন্তু তিস্তায় কিছুটা বন্যার দেখা দিয়েছে এবং আমরা যেটি দেখছি যে তিস্তার যে নিম্নবর্তী অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ চর অঞ্চল এবং নিম্ন অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা যদি বলি গেল ২০ দিনে কিন্তু তৃতীয় দফায় আসলে তিস্তায় বন্যার দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তার গঙ্গাচর উপজেলা, কাউনী উপজেলা এবং পীরগাছা উপজেলা, এই ৩ উপজেলায় কিন্তু রংপুরের আসলে কিছুটা বন্যা দেখা দিয়েছে এবং এই বন্যার কারণে যে তীরবর্তী অঞ্চলের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু আসলে একেবারে পানির নিচে ডুবে গেছে এবং এই বাড়িতে যারা বসবাসরত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে কিছুটা আসলে ভোগান্তির শিকার হয়েছেন। তারা আসলে বাড়ি থেকে বের হতে পারছেন না। এই সময় সুপেয় পানির অভাব সহ বিভিন্ন ধরনের সমস্যায় তারা ভুগছেন, বিশেষ করে গবাদি পশু, বাড়ির বয়স্কদের নিয়ে এবং শিশুদের নিয়েও কিন্তু তারা আসলে বিপাকে পড়েছেন। এবং একই সাথে যদি বলি তিস্তার তীরবর্তী অঞ্চলগুলোতে যে ফসলের ক্ষেতগুলো ছিল এই ক্ষেতগুলো কিন্তু আসলে নষ্ট হওয়ার পথে, যেহেতু গেল ২০ দিন ধরে দফায় দফায় আসলে পানি উঠছে, পানি নেমে যাচ্ছে, সেই কারণে কিন্তু এই তিস্তা তীরবর্তী অঞ্চলের যে বাদামের ক্ষেতগুলো ছিল সেই বাদামের ক্ষেতগুলো কিন্তু ইতোমধ্যে কিন্তু পচে গেছে। তারপরে আমনের যে বীজতলা সেই বীজতলা কিন্তু নষ্ট হওয়ার পথে এবং একই সাথে পাট ক্ষেত রয়েছে। এই সময় আসলে এই পাট ক্ষেতও কিন্তু আসলে নষ্ট হওয়ার পথে। কৃষক যারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই তিস্তার তীরবর্তী অঞ্চলে যে পাট ক্ষেতগুলো রয়েছে এই পাট ক্ষেতগুলো আসলে দীর্ঘদিন ধরে পানির নিচে ডুবে থাকার কারণে এগুলো আসলে গোড়ায় পচানি ধরেছে। সেই কারণে এই পাট ক্ষেতগুলো যেমন নষ্ট হয়ে গেছে তেমনি আমনের বীজতলা। একই সাথে যে বাদামগুলো আসলে কিছুদিন পরেই তারা আসলে মাঠ থেকে ঘরে তুলতে পারতো সেই বাদাম ক্ষেতগুলোও কিন্তু আসলে পচে নষ্ট হয়ে গেছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তার যে ব্যারেজ পয়েন্ট সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু আসলে একেবারে বিপদসীমা অতিক্রম করেনি। তবে তিস্তার যে রংপুরের কাউনিয়া পয়েন্ট ছিল সেই কাউনিয়া পয়েন্টে কিন্তু রাত থেকে কিন্তু তিস্তা ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং সকাল থেকে কিন্তু কাউনিয়ায় কিন্তু তিস্তার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো সব মিলে যদি বলি রংপুরের এই তিস্তায় কিন্তু আসলে বলা চলে যে পানি বাড়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন নিম্ন অঞ্চলে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনী, সিলেট এবং রংপুরে। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসে শিশুসহ ২ জনের প্রাণ গেছে। মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হয়। মধ্যরাতের পর তা ভারী বর্ষণের রূপ নেয়। ভোরের দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ধসে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। এর মধ্যে ৮ নম্বর ক্যাম্পে আরও একটি পাহাড় ধসে ঘরের উপর পড়লে মারা যায় এক শিশু। সংবাদে আরও থাকছে। এবার রাজুকের পরিচালক মোবারক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটের লাগেজ রাখার কেবিন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের ৩৮টি বার, যার আনুমানিক বাজার মূল্য ৪,৫০,০০,০০০ টাকা। ভোর ৫:৩০টার সময় ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের ফ্লাইট থেকে বারগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটি থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের ফ্লাইটে অভিযান চালানো হয়।
এ সময় বিমানের একটি সিটের উপরে থাকা লাগেজ রাখার কেবিনে কালো স্কচ টেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, যেখান থেকে উদ্ধার হয় 38 পিস স্বর্ণের বার। লিবিয়ায় গেম ঘরে আটকে রাখা হয়েছে রাজশাহীর যুবক ওয়াসিমকে। মুক্তিপণের টাকার জন্য 5 মাস ধরে সইছেন অমানবিক নির্যাতন। তার মতো মাফিয়া ও দালালের খপ্পরে সর্বস্ব হারিয়েছেন দুর্গাপুর উপজেলার অনেকেই। গ্রামে গ্রামে গড়ে উঠেছে ইতালি যাত্রার ভয়ঙ্কর ফাঁদ। লোভের জালে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে পাচারকারীর সিন্ডিকেট। পুলিশ বলছে বিদেশ পাঠানোর নামে প্রতারণা বন্ধে সচেষ্ট তারা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহীর দুর্গাপুরের ওয়াসিম লিবিয়ার একটি নির্যাতন ক্যাম্পে গত 5 মাস ধরে আছেন বন্দি দশায়। প্রলোভন দেখিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাকে ইতালি নিয়ে যাওয়ার নামে ত্রিপোলির একটি নির্যাতন ক্যাম্প তথা গেম ঘরে আটকে রাখা হয়েছে। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, দালাল ইসমাইলের নিকট 15 লাখ টাকা দিলেই মিলবে মুক্তি। পরিবারের ভাষ্য, 8 লাখ টাকা দেওয়ার পরও মুক্তি না মেলায় করেছে সংবাদ সম্মেলন, দ্বারস্থ হয়েছে আদালতের। আমার বেটাটাকে আমি উদ্ধার করতে চাই, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আমার বেটাটাকে আমার বুকে ফিরিয়ে দেন আপনারা। সম্প্রতি লিবিয়া থেকে দেশে ফেরত আসা একই এলাকার সুমন আলীও আটক ছিলেন ওয়াসিমের সাথেই। তার ভাষ্য, ওয়াসিম সহ 4 জনকে মুক্তিপণের জন্য বন্দী করে রেখেছে ইসমাইল। একই এলাকার শিমুল গত 7 মাস ধরে আটকে আছে লিবিয়ার গেম ঘরে। আমার ছেলে গেমেই আছে, এ তো মাফিয়ার হাতে পড়ে গেছে, এই অবস্থা। দুর্গাপুর উপজেলা সাইবার জয়কৃষ্ণপুর গ্রাম সহ ওই এলাকার অনেকেই লিবিয়ায় রয়েছেন। নির্যাতিত ও প্রতারিত হয়ে দেশে ফেরতও এসেছেন কয়েকজন। লিবিয়া যাওয়া নিয়ে করা স্ট্যাম্পের লিখিত চুক্তি ও ভুক্তভোগীদের পরিবারের ভাষ্য, দেশীয় দালাল হিসেবে স্থানীয় লাজের মণ্ডল, ইসমাইলের ভাই সাইফুল সহ কয়েকজন আগ্রহীদের খুঁজে বের করে লিবিয়া পাঠান। ওদিকে লিবিয়ায় অবস্থান করা ইসমাইল, মানিক ও বেল্লাল তাদের ইতালি পাঠানোর নামে গেম ঘরে আটকে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করেন। বাংলাদেশি দালালেরা এরাই মাফিয়াগিরি করতেছে। 7-8 মাস ধরে গেম ঘরে আটকেছে এবং তাকে অনেক নির্যাতন করা হচ্ছে। তবে অভিযুক্তদের পরিবার অবৈধভাবে বিদেশ পাঠানো, জিম্মি ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। ওই স্টেমে হয়তো বা কারো না কারো একটা তো জামিননামা হিসাবে থাকতে হবে, সে কারণে হয়তো বা আমার ছোট ভাই এবং লাজির হয়তো বা সই দিতে পারে। পুলিশ বলছে বিদেশ পাঠানোর নামে প্রতারণা বন্ধে তারা তৎপর। বাহিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে আমরা এ বিষয়ে প্রতিকার চাওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের পুলিশকে আমরা জানাবো। একই এলাকার অন্তত আরো 20 জন যুবক ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালদের নিকট টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেদি হাসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছি মেহেদির কাছে। মেহেদি, পেনশন স্কিম প্রত্যয়ের বাতিলের দাবিতে আজ তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রশাসনিক ভবনের সামনে এবং সেই ভবনের সামনে এই মুহূর্তে যারা আন্দোলন করছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলনটি করা হচ্ছে। তারা সকাল থেকে আমরা দেখেছি তারা সোচ্চার অবস্থায় ছিলেন এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি, গত 2 দিন যে পূর্ণ দিবস কর্মবিরতি সেই আন্দোলনে কিন্তু তারা যে দাবিটি করেছেন শুধুমাত্র পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে তারা আন্দোলন করছিলেন। তবে আজ থেকে কিন্তু তারা নতুন কিছু দাবি তুলেছেন। বিশেষ করে গতকাল যে অর্থমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অযৌক্তিক মন্তব্য করেছেন তিনি, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজ নতুন করে আরো কিছু দাবি করেছেন। বিশেষ করে অর্থমন্ত্রীর এমন বক্তব্য তারা কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু অর্থমন্ত্রী এমন বক্তব্য প্রত্যাখ্যান করার হুঁশিয়ারি দিয়েছেন। প্রত্যাখ্যান না করলে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচি দেওয়া হবে, এমন কথাই কিন্তু আমাদের জানিয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজও অর্থাৎ টানা তৃতীয় দিনের মতো সকল ধরনের কার্যক্রম বন্ধ এবং তারা সকল শিক্ষার্থীদেরকে আমরাও দেখেছি আন্দোলনে এসেছে এবং তারা এই আন্দোলন থেকে শিক্ষার্থীদেরকেও কিন্তু তাদের পাশে থাকার দাবি জানিয়েছেন। সব মিলে একটু যদি বলি যে এই মুহূর্তে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করলেও তার পাশেই কিন্তু আমরা দেখেছি কলা ভবনের মূল ফটকে কিন্তু শিক্ষকরাও জড়ো হতে শুরু করেছেন। তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো আন্দোলনে হয়তো নতুন কোনো কর্মসূচির
ঘোষণা এবং একটু জানিয়ে রাখি যে এই দাবি অর্থাৎ তাদের এই দাবি মেনে না নেওয়া হলে কিন্তু নতুন করে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশেষ করে একটু যদি বলি যে শীঘ্রই তারা প্রধান বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে কিন্তু ধর্মঘট দেওয়ার মতো কর্মসূচি তারা দিবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই আন্দোলনের বিষয়ে আরো খবরাখবর জানাবেন খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এবং আন্দোলন করছেন এবং তারা শিক্ষকরা কিন্তু একটি স্থানে বসে তারা কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো সেসব দাবির কথা বলছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থার ফলে কিন্তু এখানে সব ধরনের ক্লাস পরীক্ষা সহ সবকিছু কিন্তু আসলে বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা দেখছি শিক্ষকরা আসলে এসেছেন এবং তারা বসে তাদের যে সেই দাবিগুলো আসলে জানাচ্ছেন এবং তারা বলছেন যে সার্বজনীন যে পেনশন যে সংক্রান্ত যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনটিতে তাদের সাথে আসলে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং তারা আসলে সঠিক তাদের যে মূল্যায়ন সেটি আসলে তারা পাবেন না। এই জন্য তারা দাবি জানিয়েছেন যাতে এটি তারা প্রত্যাহার করে নেওয়া হয় এবং প্রত্যাহার করে না নেওয়া হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি আসলে জানিয়েছেন। এই তৃতীয় দিনের মতো এই আন্দোলনের ফলে কিন্তু একদিকে যেমন শিক্ষকরা আন্দোলন করছেন, অন্যদিকে শিক্ষার্থীদের যে একাডেমিক কার্যক্রম সেটিও কিন্তু আসলে কিছুটা স্থবিরতা বিরাজমান রয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু পুরো ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একেবারে ফাঁকা অবস্থান রয়েছে। শিক্ষকরা সব জানিয়েছেন যে তাদের এই আন্দোলন তারা যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তারা আসলে এই আন্দোলন আসলে চালিয়ে যাবেন। শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু একই আন্দোলন করছেন এবং তারাও কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে তাদেরকে আমরা অবস্থান করতে দেখেছি এবং তারাও বলছেন তারা যে পেনশনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটি তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং এটি তারা প্রত্যাহার না করা হওয়া পর্যন্ত তারাও আসলে এই আন্দোলন চালিয়ে যেতে চান। একটু বলে রাখি শিক্ষক সমিতির এখানকার যিনি সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে জানিয়েছেন যে এই যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন জারি করার ফলে তাদের যে অর্থনৈতিক বৈষম্যের কবলে আসলে তারা পড়বেন, এই কারণে তারা কিন্তু আসলে বাধ্য হয়ে এই আন্দোলন করছেন। আসলে শিক্ষার্থীদের ক্লাসের কথা আসলে তারা বিবেচনা করছেন, তবে তারা আসলে বলছেন তারা নিজেদের এই বৈষম্যমূলক আচরণ থেকে ঠিক রাখার জন্যই কিন্তু তারা এই আন্দোলন আসলে করে যাচ্ছেন। একটু বলে রাখি এখানে কিন্তু আমরা সকাল থেকে যে বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এই জায়গাটিতে আসলে অবস্থান করে দেখছি এবং তারা বলছেন যে তারা এই আন্দোলনটি আসলে অব্যাহত রাখবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রজ্ঞাপন সংক্রান্ত আইন বাতিলের দাবিতে যে আন্দোলন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে। ডিমের বাজার তদারকিতে চট্টগ্রামে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে নগরীর পাহাড়তলিতে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই সময়ে যে মানুষের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি পণ্য সেটি হচ্ছে খাবারের তালিকায় যে ডিম থাকে, যা সব ধরনের মানুষ সেটি খেতে পারে, কিন্তু সেটি নিয়ে কিন্তু এক ধরনের কারসাজি চলছে বিভিন্ন বাজারে। সেই কারসাজির তদারকি করতে চট্টগ্রামের যে পাহাড়তলি বাজার রয়েছে সেখানে কিন্তু অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা মূলত যেটি খুঁজে বের করার চেষ্টা করছেন, এখানে যেই ডিমে যে কেনা রসিদ সেখানে কিন্তু সেই ডিমের দাম কত সেটি কিন্তু উল্লেখ করেনি, কিন্তু তারা এখানে বিক্রি করছে 10 টাকা 90 পয়সা করে প্রতি পিস ডিম বিক্রি করছে, কিন্তু সেটির রসিদ আসলে যেটা আছে সেখানে কিন্তু কত টাকা ক্রয় মূল্য সেটি কিন্তু উল্লেখ করেনি। আমরা সহকারী পরিচালক রয়েছেন আনিসুর রহমানের সাথে। আসলে আপনারা আজকে কি বিষয়টি তদারকি করার জন্য এখানে এসেছেন ডিমের? আমরা ডিমের বাজারটা মূলত তদারকি করার জন্য এসেছি, এর আগেও এসেছি গত 27 তারিখ। তখন আমরা ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিয়েছিলাম আপনারা ক্রয় ভাউচার রাখবেন, ক্রয় ভাউচারে কত দামে কিনে নিয়ে আসছেন সেটা উল্লেখ থাকবে এবং বিক্রয় করার সময় বিক্রয় ভাউচার দিবেন, যাতে আমরা খুচরা পর্যায়ে গিয়ে কত দামে বিক্রি করেছেন তাদের ক্রয় বিক্রয়ের সাথে সামঞ্জস্য আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করতে পারি। SMS এর মাধ্যমে একটা হ্যাঁ, এইখানে হচ্ছে তারা এখন ভাউচার রাখছেন কিন্তু ভাউচারে কত দামে কিনে নিয়ে আসছেন সেটা উল্লেখ নেই, জাস্ট কি পরিমাণ
পরিমাণ ডিম তারা কিনে নিয়ে আসছেন সেটা হচ্ছে উল্লেখ আছে। আর আপনি যেমনটা বললেন SMS এর মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, তাদের একটা ঢাকায় ডিম সমিতি আছে। সেই সমিতি এক সময় মনে করেন সকাল 7টায় বললো আপনারা এত দামে বিক্রি করেন, সেই দামে বিক্রি করছে। মনে করেন 3 ঘন্টা পর আরেকটা দাম তাদের ইচ্ছে হলো, তখন সেটা সারা দেশে বলে দেয় এবং সেই ভিত্তিতে তারা বিক্রি করে। কিন্তু সেইভাবে কিন্তু ব্যবসা করার কোনো সুযোগ নেই। তারা কিনে নিয়ে আসবেন, কেনার সাথে তারা তাদের প্রফিট রেখে বিক্রয় করবেন, ক্রয় বিক্রয়ের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় করবেন, তেমনটাই আমরা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। আচ্ছা আসলে ধন্যবাদ আপনাকে। আসলে যেটি বলতে চাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, যে কোনো পণ্য কিনলে সেটির যে কেনার যে ভাউচার, সেখানে অবশ্যই পণ্যের দাম থাকতে হবে, পরিমাণ থাকতে হবে, কিন্তু যে তারা যে ভাউচার পাচ্ছে সেখানে কিন্তু প্রতি পিস বা প্রতি পিস কত দাম দিয়ে কেনা হয়েছে সেটি কিন্তু উল্লেখ করে। অর্থাৎ এক ধরনের কারসাজি বা লুকোচুরির খেলা। শুধু ডিমের নিয়ে যে আসলে বাজারে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই বাজারে ডিম নিয়ে যে কারসাজি, এটা কিন্তু আসলে সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এই যে ডিম, সেটি নিয়ে যে কারসাজি হচ্ছে, নানা তালবাহানা হচ্ছে, সেইটিকে আসলে ধরার জন্য, সেটিকে তদারকি করার জন্য কিন্তু আসলে এই অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। সময় সংবাদে আরও থাকছে, রিপাবলিকান শিবিরের স্বস্তি, সেপ্টেম্বর পর্যন্ত পেছালো অর্থ কেলেঙ্কারি মামলায় ট্রাম্পের রায় ঘোষণার দিন, বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান শীর্ষ ডেমোক্রেটদের। রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ মঙ্গলবার মামলাটি করেন। এছাড়া বলা হয়েছে মোবারক ও তার স্ত্রীর জমা দেয়া পৃথক সম্পদ বিবরণী যাচাই বাছাই করে 1,58,73,000 কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তারা পরস্পর যোগসাজশে এই সম্পদ অর্জন করেন। এর মধ্যে মোবারকের অবৈধ সম্পদ 41,46,000 টাকা, বাকিটা তার স্ত্রী শাহানা পারভিনের। এবার জানাবো বাণিজ্যের খবর। দুমাসে দাম দ্বিগুণ বেড়ে পেঁয়াজের ঝাঁঝ ঠেকেছে সেঞ্চুরিতে। মূলত কৃষি বিভাগের গোজামিল তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পণ্যটির। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, আবার সঠিক পরিচর্যার অভাবে নাকি নষ্ট হয় 25 থেকে 30%। অথচ কোনো কৃষক কখনো দাবি করেননি জমিতে নষ্ট হয়ে যায় পেঁয়াজ। এ অবস্থায় কৃষি বিপণন অধিদপ্তর রপ্তানির দুঃস্বপ্ন দেখছে। সাইফুল ইসলামের রিপোর্ট। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন, আর 2023-24 অর্থ বছরে উৎপাদন হয়েছে 34 লাখ টন। হিসাব অনুযায়ী চাহিদার বিপরীতে উৎপাদন 4 লাখ টন বেশি। তবে গোজামেল তথ্য দিয়ে বলা হয়েছে সঠিক পরিচর্যার অভাবে নষ্ট হয় 25 থেকে 30%, অর্থাৎ প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন। তাই আমদানি করতে হয় 7 থেকে 8 লাখ মেট্রিক টন। আজ পর্যন্ত কোনো কৃষক অভিযোগ করেননি তাদের জমির পেঁয়াজ বিক্রির আগেই নষ্ট হয়ে গেছে। দেশের বাজারে আমদানি কম আর উৎপাদিত পেঁয়াজের সরবরাহ সংকট থাকায় কেজি ঠেকেছে সেঞ্চুরির ঘরে। বেচতেছে এখন 100 টাকা, আধা ঘন্টা পরে 120 টাকাও হয়ে যায়, আবার 80 টাকাও হয়ে যায়। কিন্তু এটা যে কেন হলো ওইটা কেউ যাচাই করে না। ব্যবসায়ীরা তো আজকাল ডাহাত, বুঝছেন, আজকাল ডাহাত দেখা গেলে একজন যার কাছে যা নিয়ে পারে তাই না। গৃহস্থকের কাছে যা আছে ওরা আস্তে আস্তে বেচতেছে, একবারে নামাতেছে না। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? জবাবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে এজন্য দেশে 450-র বেশি মডেল ঘর তৈরি করা হয়েছে। তাতে পেঁয়াজ নষ্টের পরিমাণ কমবে আর সরবরাহ বাড়বে। 4.5 লাখ টাকা করে আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি কৃষক দলকে। ওখানে 1-2% মাত্র লস হয়, যেখানে আগে ছিল আপনার 25 থেকে 30%। আমরা যেসব এলাকাতে এখনো যেতে পারি নাই সেই এলাকাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ঘরগুলো বানানোর উদ্যোগ নিয়েছে। আমরা আশা করতে পারি ভবিষ্যতে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হবে সেটা আমাদের দেশীয় চাহিদা তো পূরণ করতে সক্ষমই হবে, পাশাপাশি আপনার বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করতে পারবো। এদিকে অর্থনীতিবিদরা বলছেন হালিয়ার মুড়ি কাটা, এই দুবার উৎপাদনে না গিয়ে বছরব্যাপী উৎপাদন করার পরিকল্পনা করা উচিত। তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে বীজ, সার, সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু একটা বিশাল পরিমাণ আমরা পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত 10 বছরেই দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন, আর আবাদি জমির পরিমাণ বেড়েছে শতকরা 50%। 2011-12 অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয় 20 লাখ মেট্রিক টন, আর বর্তমানে হচ্ছে তার দ্বিগুণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। 18 সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হলো অর্থ কেলেঙ্কারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রায় ঘোষণা। আদালতের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে একে অপরকে তির্যক ভাষায় ঘায়েল করেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটের জো বাইডেন ও রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে 81 বছর বয়সী বাইডেনকে ধরাশয়ী করেন 78 বছর বয়সী ট্রাম্প। বিতর্ক বিপর্যয়ের পরে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে বাইডেন ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা এ প্রশ্ন এখন বেশ জোরালো। এমনকি নির্বাচনের প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর কথাও তুলেছেন নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেকে। শুধু তাই নয়, দুজনের প্রথম টিভি বিতর্কের পর মার্কিনীদের উৎকণ্ঠাও বেড়েছে বহুগুণে। আইনি জটিলতার মধ্যেও বিতর্ক জয় আর মামলায় সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। দল ও দেশের কল্যাণে চলতি সপ্তাহে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের কয়েকজন। নিশ্চিন্ত না হতে পেরে আরও একটি মেয়াদে দেশ পরিচালনার জন্য সরকারি দলে বাইডেনের বিকল্প নিয়ে চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন তরুণ কাউকে সামনে নিয়ে আসার। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক জরিপে দেখা যায় নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় 72% মত আরও এক মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো সক্ষমতা নেই বাইডেনের। এদিকে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ 11 জুলাইয়ের পরিবর্তে 18 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের এক রায়ে মামলা থেকে আংশিক দায় মুক্তিতে বেশ উচ্ছ্বাসিত ট্রাম্প। যদিও সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তির এই সিদ্ধান্তকে বিপজ্জনক নজির আখ্যা দিয়ে একে গণতন্ত্রের হুমকি হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীতে প্লাবিত নতুন নতুন এলাকা। সিলেট সুনামগঞ্জে ডুবে আছে নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে 2 রোহিঙ্গার মৃত্যু। সিরাজগঞ্জে ভাঙছে যমুনা। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী এস এম ইকবাল। ধন্যবাদ দিনা। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।